তো আজকের যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অনুপাত সমানুপাত। আমরা যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো আমরা প্রথমে করছি। আমরা করব হচ্ছে অনুপাত ও সমানুপাত। অনুপাত ও সমানুপাত। দেখো দেখো অনুপাত আর সমানুপাত। অনুপাত কথার অর্থ কি? ধরো কোনো একটা সংখ্যা আছে সেটা সমান হারে বাড়ে বা সমান হারে কমে, তখন সেই সমস্ত সংখ্যাকে আমরা অনুপাত বা সমানুপাত দিয়ে বিচার করি। ধরো তোমায় বলল যে প্রতি দুটো জিনিস কিনলে একটা জিনিস ফ্রি, প্রতি দুটো জিনিস কিনলে একটা জিনিস ফ্রি, বা তোমায় বললো 400টা ফুচকা খেলে 200টা ফুচকা ফ্রি। তখন তুমি বারবার বুঝতে চাইবে যে তাহলে আমার কটায় কটা ফ্রি। তোমায় বললো সাপোজ যে 400টা ফুচকা খেলে 200টা ফুচকা ফ্রি। এবার তুমি বলছো শর্টকাটে তাহলে কটায় কটা ফ্রি। তুমি কি করবে? তখন রেশিও মারবে, কি 2:1। তার মানে কি? তার মানে হচ্ছে এই, তুমি যদি দুটো ফুচকা খাও একটা ফুচকা ফ্রি। সুতরাং এই যে জটিল ব্যাপারগুলোকে সহজে প্রকাশ করার ক্ষেত্রে আমাদের কি লাগে? অনুপাত বা সমানুপাত। দেখো সমানুপাত দুটো বা তিনটে পদেরও হতে পারে। ন্যাচারালি যখন সমানুপাত দুটো পদের হয়, সাপোজ আমরা ধরে নিলাম দুটো পদ এক্স আর ওয়াই। যখন সমানুপাত দুটো পদের হয় তখন প্রথম পদটাকে বলে পূর্বপদ। হ্যাঁ হ্যাঁ, আর পরের পদটাকে বলে পরপদ। ওকে, ক্লিয়ার? প্রথম পদটাকে বলে পূর্বপদ বা অ্যান্টিসিডেন্ট, আর পরের পদটাকে বলা হয় পরপদ বা কোসিকুয়েন্ট। কি? এবার এটা গেল হচ্ছে অনুপাত, ক্লিয়ার? আর একটা কি? আর একটা, যখন আমরা বলবো সমানুপাতের কথা বলবো, যখন সমানুপাতের কথা বলবো তখন কি হয়? ধরো তোমায় বললে 1:2 এর সমানুপাত কোনটি? তুমি কি বলবে? 1:2 এর সমানুপাত হলো মানে এমন অনুপাত যেটাকে আলটিমেটলি ক্যালকুলেশন করার পরে 1:2 আসবে। তুমি কি বলবে? একের ডবল করো, কি হলো? 2। তাহলে এর যদি ডবল করো এরও ডবল করতে হবে, 4। আবার এর ডবল 3 গুণ করো, 3। এর 3 গুণ করো, 6। বা এর 4 গুণ করো, কি হবে? 4। তোমার এরও 4 গুণ করতে হবে, মানে কি হবে? 8। তার মানে আমরা এখানে একটা জিনিস বুঝলাম, যখন সমানুপাতের কথা বোঝানো হবে, যখন তোমার সমানুপাতের কথা বোঝানো হবে, যখন তোমার সমানুপাতের কথা বোঝানো হবে তখন প্রত্যেকটার ক্যালকুলেশন যদি করো, প্রত্যেকটার যদি কাটাকুটি করো, দিনের শেষে তোমার 1:2 আসবে। কি? যদি 2 আর 4কে কাটো তাহলে তুমি কি পাবে? 2 একে 2, 2 দুগুণে 4। 3 আর 6কে কাটো, 3 একে 3, 3 দুগুণে 6। যদি 4 আর 8কে কাটো, 4 একে 4, 4 দুগুণে 8। তার মানে আমরা দেখলাম যখন সমানুপাত কথাটা বলবো, অনুপাত যতই লম্বা হোক না কেন তার যে বেস, মানে যেখান থেকে অনুপাতের উৎপত্তি, কাটাকুটি করলে সেটাই আসবে। সেই কারণে একে বলে সমানুপাত, বা এটাকে যদি তোমরা ভাঙো তাহলে হবে সমান যোগ অনুপাত। মানে অনুপাত যতই লম্বা হোক না কেন সেটা অ্যাকচুয়ালি কি হবে? সমানই হবে। ক্লিয়ার এই পর্যন্ত প্রত্যেকের? আচ্ছা, এইবার দেখো যতটা পড়ালাম এর ভিতর থেকে কোনো প্রশ্ন আসবে না, আসবে এবার এরকম। কি হয়? প্রথম পদ ইস্টু দ্বিতীয় পদ ইকুয়াল টু তৃতীয় পদ ইস্টু
চতুর্থ পদ। ক্লিয়ার? প্রথম পদ ইস টু দ্বিতীয় পদ ইকুয়াল টু তৃতীয় পদ ইস টু চতুর্থ পদ। অলওয়েজ এইভাবেই পদগুলো গোছানো থাকে। তার মানে কি, যখন কোনো সংখ্যা একটা অপরটার অনুপাতে থাকে তার মানে আমরা লিখতে পারি ফার্স্ট ইস টু মানে হচ্ছে ভাগ বাই সেকেন্ড ইকুয়াল টু থার্ড বাই ফোর্থ। ক্লিয়ার? কি বললাম? ফার্স্ট বাই সেকেন্ড ইকুয়াল টু থার্ড বাই ফোর্থ। কেন এটা আমি বললাম? কোশ্চেন আসবে এমন যে 2:3 ডবল ইস টু মানে হচ্ছে ইকুয়াল টু x:5। তোমাকে বলল x এর মান কত? তোমাকে বলল যে তৃতীয় সমানুপাতিটি কত? দুটো একই অঙ্ক, দুটো একই অঙ্ক। কি করবে? সিম্পল অ্যাপ্রোচ, 2/3 ইকুয়াল টু x/5 মানে কি? যখন ইকুয়াল টু থাকবে মাঝখানে তখন তোমার পারমিশন হচ্ছে কোনাকুনি গুণ করা। ওকে, যখন ইকুয়াল টু থাকবে তখন তোমাকে কি করতে হবে? কোনাকুনি গুণ করতে হবে। যখন গুণ চিহ্ন থাকবে, যখন গুণ চিহ্ন থাকবে তখন তোমার কি করতে হবে? উপর উপর গুণ করার অ্যালাউ আছে, উপর উপর গুণ করার অ্যালাউ আছে ইকুয়েশনের ক্ষেত্রে। ক্লিয়ার? এই দুটো জিনিস মনে রাখবে। যখন মাঝখানে ইকুয়ালিটি থাকবে তোমাকে কোনাকুনি গুণ করা অ্যালাউ আছে, আর নিচে নিচে কাটায় অ্যালাউ আছে। এই চিহ্নটা বলে দেয় তুমি কোন বিলে কাটতে পারবে। যদি এখানে 3 থাকতো আমরা 3 কাটতে পারতাম, তাহলে আমরা ইকুয়েশনের ক্ষেত্রে কি লিখবো? 3x ইকুয়াল টু 10 আর x ইকুয়াল টু 10/3। তাহলে কি পেলাম আমি এখানে? তৃতীয় সমানুপাতিটা হলো 10/3। ওকে, এমন কোশ্চেন আসবে। প্রশ্ন হচ্ছে যদি বলে মধ্য সমানুপাতি নির্ণয় করো। ক্লিয়ার? যদি পরীক্ষায় আসে মধ্য সমানুপাতি নির্ণয় করো, কি করবে? যখন মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলবে তখন অনুপাতের স্ট্রাকচার হবে ফার্স্ট ইস টু সেকেন্ড ইস টু সেকেন্ড ইস টু থার্ড। ক্লিয়ার? ফার্স্ট ইস টু সেকেন্ড ইকুয়াল টু, এখানে ডবল ইস টু, হ্যাঁ, বা ইকুয়াল টু দিতে পারে সেকেন্ড ইস টু থার্ড। যদি বলে কি, প্রশ্ন কেমন আসবে? মধ্য সমানুপাতি যখন বের করতে বলে তখন হবে ফার্স্ট ইস টু সেকেন্ড ডবল ইস টু সেকেন্ড ইস টু থার্ড। প্রশ্ন কেমন দেবে? বলবে 2:8 এর মধ্য সমানুপাতিটি বের করো, মধ্য সমানুপাতিটি বের করো। তুমি কি করবে? হ্যাঁ, তুমি কি বলবে? ওপরে লিখবে 2 আর নিচে লিখবে, জানো না তো মধ্য সমানুপাতি মানে x, মানে সেকেন্ড রেশিওটা তো জানো না, বের করতে হবে। আবার সেকেন্ড, আবার x, আর লাস্টে যেটা থার্ড মানে 8। ক্লিয়ার? কারণ তুমি তো মধ্য সমানুপাতিটা জানো না, বের করতে হবে। তাহলে মধ্য সমানুপাতিটা কি ধরবো? x ধরবো। তাহলে x যদি এখানে লিখি এখানেও x লিখতে হবে। তাহলে আমি এখানে কি পড়লাম? তাহলে আমি এখানে জানলাম হচ্ছে x ইন্টু x, x এর স্কোয়ার ইকুয়াল টু 16 और x ইকুয়াল টু √16 ইকুয়াল টু কি হলো? 4 আনসার। মধ্য সমানুপাতিটা এক্সামে সবচেয়ে বেশি আসে। ক্লিয়ার? এবার কি, যদি এখানে কটা সংখ্যা বলে দিয়ে মধ্য সমানুপাতি জিজ্ঞেস করে? দুটো সংখ্যা। ওকে, যদি তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে বলে, কি বলে? তৃতীয় সমান, না তৃতীয় সমানুপাত আগের বারের ক্ষেত্রে কি বলে দিয়েছিল? 3টে মানই বলে দিয়েছিল।
চতুর্থ সমানুপাতি বলতে ওখানে আমার তিনটে মানই বলে দিয়েছিল। যদি তৃতীয় সমানুপাতি বের করতে বলে তখন আমরা কি করব, একটা জিনিস মনে রাখবে, সেম পলিসি আমরা ব্যবহার করব। কখন? যখন দুটি মান বলে দেবে। কটা মান? দুটি মান বলা থাকবে। খেয়াল করো, আগের যে তৃতীয় সমানুপাতিটার কথা আমি বলেছিলাম ওখানে তিনটে মান বলে দিয়েছিল, কি কি? 2, 3 আর 5। কিন্তু তোমায় যদি বলে তৃতীয় সমানুপাতি বের করো কার? 2:8 এর। 2:8 এর তৃতীয় সমানুপাতি তুমি বের করো, তুমি কি করবে? ফার্স্ট ইস টু সেকেন্ড, ডবল ইস টু সেকেন্ড ইস টু থার্ড, সেকেন্ড ইস টু থার্ড। কারণ কি, যখনই দুটো পদ বলে দেবে তখন ফর্মুলা এই একই থাকবে। ওকে, তাহলে আমি কি লিখবো এখানে? আমি এখানে লিখবো 2/8, সরি ঠিকই আছে, ইকুয়াল টু 8/x। কারণ এখানে তৃতীয়টা বের করব মানে আমাকে তৃতীয়টা কি ধরতে হবে? x ধরতে হবে। আর সেকেন্ডটা ডেফিনেটলি তখন 8 হয়ে যাবে। তাহলে কি হবে? 2x ইকুয়াল টু 64 আর x ইকুয়াল টু 64/2 মানে হচ্ছে 32। ক্লিয়ার? নেক্সট এগোই। তোমায় যদি চতুর্থ সমানুপাতি বের করতে বলে, ওকে, চতুর্থ সমানুপাতি, তোমার অ্যাপ্রোচ কি হবে? ফার্স্ট ইস টু সেকেন্ড, ডবল ইস টু থার্ড ইস টু ফোর্থ। ওকে, দেখো তাহলে আমাদের চতুর্থ সমানুপাতি বের করতে বলেছে কার? সাপোজ তোমাকে বললো 1 ইস, জাস্ট মিনিট, ঠিক আছে। দেখো তোমায় বললো চতুর্থ সমানুপাতি বের করলো, তাহলে তুমি কি করবে? তোমার কটা পদ বলে দেবে? মিনিমাম তোমার মিনিমাম এখানে তিনটে পদ বলে দেবে। তোমার মিনিমাম এখানে তিনটি পদ বলে দেবে, তিনটি পদ বলা থাকবে। ক্লিয়ার? কি বললো তোমার? 2,3,4 এর চতুর্থ সমানুপাতিটি কোনটা? তাহলে তোমাকে কি লিখবে? 2:3 ডবল ইস টু 4:x। তাহলে 2/3 ইকুয়াল টু 4/x और 2x इक्वल टू 12 और x इक्वल टू 12/2 इक्वल टू 6। ক্লিয়ার? যদি মধ্য সমানুপাতি এই চতুর্থ সমানুপাতি বলে কিভাবে করব? তাহলে দেখো আমরা এখানে শিখলাম। দেখো এবার আমরা পড়বো কি ব্যস্তানুপাত ব্যাপারটা কি। ব্যস্তানুপাত ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি ব্যস্তানুপাত হলো উল্টো অনুপাত। ব্যস্তানুপাত মানে কি? উল্টো অনুপাত। দেখো দেখো ব্যস্তানুপাত দুভাবে তোমার থাকতে পারে। কি? যদি তোমায় বলে x ইস টু y এর ব্যস্তানুপাত কত, এর ব্যস্তানুপাত কত, তুমি কি বলবে? তুমি বলবে y ইস টু x অথবা 1/x ইস টু 1/y। এই দুটোই কিন্তু x এবং y এর, x ইস টু y এর ব্যস্তানুপাত। ক্লিয়ার? পরীক্ষায় এটা আসবে না, পরীক্ষায় আসবে এটা x ইস টু y ইস টু z এর
ব্যস্তানুপাত কত? যখন এক্স ইস টু ওয়াই ইস টু জেড এর ব্যস্তানুপাত জিজ্ঞেস করবে তখন তোমার কি হবে? তখন তোমার হবে প্রথমে এক্স এর সঙ্গে ওয়াই এর গুণ হবে, মানে এক্স ওয়াই ইস টু, তারপরে কি হবে? ওয়াই এর সঙ্গে জেড এর গুণ হবে, ওয়াই জেড ইস টু, জেড এর সঙ্গে এক্স এর গুণ হবে, জেড এক্স, অথবা ওয়ান বাই এক্স is to 1 by y is to 1 by z. Clear? এটাও আসে এক্সামের ক্ষেত্রে। দেখো এবার এক্সাম্পল নিই। 5:6 এর যদি বলে ব্যস্তানুপাত কি, আর যদি বলে 4:5:6 এর ব্যস্তানুপাত কি, ধরো তোমার এক্সামে লিখতে বললো, যখন বলবে 5:6 এর ব্যস্তানুপাত কি, তুমি বলবে 6:5 অথবা 1/5:1/6। ওকে, আর যখন বলবে এইটার ব্যস্তানুপাত কত, তুমি প্রথমে কি করবে, 4 5 যা 20 is to 5 6 যা 30 is to 6 4 যা 24, অথবা 1/4 is to 1/5 is to 1/6। ম্যাক্সিমাম ছেলে মেয়ে এই জিনিসটা ভুল করে আসে, ওরা কি করে উল্টো বিলে সাজানো শুরু করে, 6:5:4। ক্লিয়ার? এবার দেখো যেটা আমরা শিখবো, জটিল অনুপাত। জটিল অনুপাত প্রত্যেকটা টাইপস বোঝার চেষ্টা করবে, তাহলে যখন আমরা অঙ্কে এগুলো অ্যাপ্লাই করব তখন তোমার কাছে কনসেপ্ট ক্লিয়ার থাকবে। দেখো যখন জটিল অনুপাতের কথা তোমার বলবে তখন ভালো করে একটা জিনিস বুঝে নেবে। অ্যাকচুয়ালি ধরো তোমায় অ্যাজ অ্যান এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল হিসাবেই নিই, এক্স ইস টু ওয়াই x is to y, a is to b, আর p is to q, এদের জটিল অনুপাত বের করতে বলেছে। তোমার কাজ কি হবে? তোমার কাজ হবে এদের প্রত্যেকের প্রথমটাকে এক জায়গায় আনা, মানে এইটা, এটা আর এটা। তার মানে কি হবে, x ইন্টু a ইন্টু p is to y ইন্টু b ইন্টু q, y ইন্টু b ইন্টু q। এক্সামে কি হবে? এক্সামে জিজ্ঞেস করবে তোমায় 2:3, 5:6 আর 7:8 এর জটিল অনুপাত কত? তুমি আনসার কি দেবে? তুমি আনসার দেবে 2 ইন্টু 5 ইন্টু 7 is to 3 ইন্টু 6 ইন্টু 8। তার মানে কি, 5 2 যা 10, 7 যা 70 is to 6 8 যা 48, 48 ইন্টু 3 মানে 142, 144। ক্লিয়ার? এটা হবে তোমার আনসার। রেশিও করে আরো ছোট হবে, 10 is to সামথিং আসবে। এটাকে আরো তুমি ভাঙতে পারো 7 দিয়ে, 4 দিয়ে, কি না 4 দিয়েও যাবে না, যাই হোক এটাকে 2 দিয়ে আরো ভাগ করে আরো ছোট আনতে পারো। আলটিমেটলি এটাই আনসার। ক্লিয়ার? যদি তোমায় বলে 2:3 আর 4:5 এর জটিল অনুপাত কত, তুমি কি বলবে? 2 into 4 মানে 8 is to
3/5 মানে 15। এটাই হচ্ছে এদের জটিল অনুপাত। তুমি যদি এদের মধ্যে কাটাকুটি পাবে না, তো যেহেতু কাটাকুটি করা যায় না সেই কারণেই এদের অনুপাতে করা, জীবনেও এটা এই জায়গাটায় কাটাকুটি হবে না। ক্লিয়ার? বুঝতে পেরেছো কথাটা কি বললাম আমি? তুমি যদি এইভাবে কাটো 2 × 2 আর 3 কেটে গেল, 3×2 = 6, তুমি এইভাবে পারবে, কোনো অসুবিধা নেই, তুমি পারবে, ওটা অসুবিধা নেই। হুম, করতে পারো, মানে আমি এটা বোঝানোর জন্য বললাম, যখন অঙ্ক করব তখন নিশ্চয়ই ওখান থেকেই ছোট করব না, তখন আমাদের টাইম বাঁচানো কাজ। দেখো, এবার দেখো কিছু রেশিও পরীক্ষার হলে আসে। কি কি রেশিও? নাম্বার 1, ডুপ্লিকেট রেশিও। ডুপ্লিকেট অনুপাত। তারপরে হচ্ছে সাব ডুপ্লিকেট অনুপাত। তারপরে ট্রিপ্লিকেট অনুপাত আর সাব ট্রিপ্লিকেট অনুপাত। এই চারটে অনুপাতের টাইপ হয়। ক্লিয়ার? ডুপ্লিকেট রেশিও, সাব ডুপ্লিকেট রেশিও, ট্রিপ্লিকেট রেশিও, সাব ট্রিপ্লিকেট রেশিও। দেখো, যখন ডুপ্লিকেট রেশিও তোমায় সাপোজ বললো কোনো কিছুর ডুপ্লিকেট রেশিও অলওয়েজ, ধরো জিজ্ঞেস করলো x/y এর ডুপ্লিকেট রেশিও কত, উত্তর হবে x² / y²। যদি বলে x/y এর সাব ডুপ্লিকেট রেশিও কত, উত্তর হবে √x/√y। যদি বলে x/y এর ট্রিপ্লিকেট রেশিও কত, উত্তর হবে x³/y³। যদি বলে x/y এর ট্রিপ্লিকেট রেশিও কি হবে, উত্তর হবে √x/√y। কি হবে, একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝে নিই। যদি বলে 2:3 ডুপ্লিকেট রেশিও কত, উত্তর হবে 2² / 3², মানে 4:9। যদি বলে 2:3 এর সাব ডুপ্লিকেট রেশিও কত, উত্তর হবে √2:√3, যেহেতু ভাঙা যায় না। যদি বলে 2:3 এর ট্রিপ্লিকেট রেশিও কত হবে, উত্তর হবে 2³ / 3³, মানে 8:27। যদি বলে 2:3 এর সাব ট্রিপ্লিকেট রেশিও কত, উত্তর হবে √2:3। প্রত্যেকের এইটুক বুঝতে পেরেছো? ধরো তোমায় কোনো একটা অনুপাত দিল, দেখো এবারে আমরা দেখছি পরের পোর্শন, ভীষণ একটা ইম্পর্টেন্ট রেশিও দিয়ে এরা কোশ্চেন তৈরি করে। কি, তোমার কোশ্চেন আসবে a/b = x/y, b/c = কি বলবো আমরা, p/q, আর c/d = r/s হলে a/d = কত?
ওকে, এই কোশ্চেনটা এক্সামে এসছে। আমরা ইচ্ছা করে কোশ্চেনটা বড় করছি, অ্যাকচুয়াল অ্যাপ্রোচ তোমরা নিজেরাই বুঝতে পারবে। তখন কি করব ভালো করে বোঝো। এইচ টু বি কে আমরা কি হিসাবে লিখতে পারি? এ বাই বি। আর এক্স ইস টু ওয়াই কে কি হিসাবে লিখতে পারি? এক্স বাই ওয়াই ইন্টু, জটিল অনুপাত করছি ভালো করে বুঝবে, এইগুলো এইটা এটা আর এটা এদের জটিল অনুপাত করছি। বি ইস টু সি, তার মানে আমি কি বলতে পারি? বি বাই সি। পি ইস টু কিউ, তার মানে আমি কি বলতে পারি? পি বাই কিউ। সি ইস টু ডি, মানে কি? সি বাই ডি। আর ইস টু এস, মানে কি? আর বাই এস। এবার তুমি যদি খুব ভালো করে খেয়াল করো তাহলে তুমি দেখতে পারবে এই বি কেটে যাচ্ছে, এই সি কেটে যাচ্ছে। তার মানে তোমার এখানে পড়ে রয়েছে এ বাই ডি আর ইকুয়াল টু এক্স পি আর বাই ওয়াই কিউ এস, মানে জটিল অনুপাতটা এদিকে পড়ে আছে। তার মানে আমরা বলতে পারি যদি তিনটে অনুপাত ঠিক এমন ভাবে দেয় এবং পরীক্ষার হলে জিজ্ঞেস করে যে এইচ টু ডি ইকুয়াল টু কত, তাহলে আমরা পরিষ্কারভাবে উত্তর দিতে পারবো যে এক্স ইস টু ওয়াই, পি ইস টু কিউ এবং আর ইস টু এস এর জটিল অনুপাতই হবে এর আনসার। এবার আমরা একটা কোশ্চেনের মাধ্যমে ব্যাপারটা বুঝে নিই। ধরো একটা কোশ্চেন তোমায় আমি দিলাম এক্সাম্পল স্বরূপ, দিলাম a is to b equal to 1 is to 2, comma b is to c equal to 2 is to 3 আর c is to d equal to 5 is to 6 হলে a is to d equal to কত? তোমার অ্যাপ্রোচ কি হবে? তোমার অ্যাপ্রোচ হবে a by b into b by c into c by d equal to 1 by 2 into 2 by 3 into 5 by 6। মানে এখানে তুমি বি বি কাটলে, সি সি কাটলে, তার মানে তোমার পড়ে রইল এদিকে এ বাই ডি ইকুয়াল টু 1 2 যা 2 আর 5 যা 10 ডিভাইডেড বাই 3 দুগুণে 6 6 6 36, 10 বাই 36 দুটোকেই 2 দিয়ে কাটা যাবে, 5 দুগুণে 10, 18 দুগুণে 36। তার মানে আমরা লিখতে পারি a is to d equal to 5 is to 18। অঙ্কটা প্রত্যেকের কাছে ক্লিয়ার? পরের যে টাইপটার কথা বলছি এই টাইপটা অনেকের কনফিউশন আগের দিনে সেটা হলেও হতে পারে। যদি ধরে নাও, সাপোজ আমি একটা উদাহরণ দিয়েই বলি, দুটি সংখ্যার অনুপাত ধরে নেওয়া হলো দুটো সংখ্যার অনুপাত ইকুয়াল টু, কি ধরবো, ধর a is to b ধরলাম, দুটি সংখ্যার অনুপাত ইকুয়াল টু a is to b হলে এবং তাদের সমষ্টি কি ধরি, ধরে নাও x, তবে সংখ্যা দুটো জিজ্ঞেস করলো। হ্যাঁ, তাহলে একটি সংখ্যা কি হবে আর অপর সংখ্যা কি হবে? ভালো করে বোঝো। একটি সংখ্যা হবে, প্রথম সংখ্যা এর সঙ্গে x গুণ হবে, কি হবে? x বাই a প্লাস বি। আর অপর সংখ্যাটা কি হবে? b হবে। দুটো সংখ্যা ছিল, b এর সঙ্গে x গুণ হবে bx বাই a
প্লাস বি। একটা উদাহরণ দিয়ে আমি অঙ্কটা বুঝে নিই। ধর তোকে বললো যে সাপোজ একটা অঙ্ক নিয়ে নিই এখানে, দুটি সংখ্যার অনুপাত দুটি সংখ্যার অনুপাত 8:7। ওকে, আর এদের সমষ্টি কি বলি, 35, 45, এদের সমষ্টি ধরে নাও 450। প্রশ্ন হচ্ছে সংখ্যা দুটি কি কি? কি হবে? ভালো করে দেখো, আমি কি বলবো প্রথমে, আমি বলবো একটি সংখ্যা হবে একটি সংখ্যা ইকুয়াল টু, কি বলেছিলাম, এক্স, তার মানে 8 ইন্টু 450, মানে এটা ধরেছিলাম এ, এটা হচ্ছে এক্স, বাই এ প্লাস বি 8 প্লাস 7, মানে 8 ইন্টু 450 বাই 15। যদি 15কে 450 কাটি, 3 15 45, মানে 30, মানে 3 8 40, 3 8 24, মানে 240। আর একটা সংখ্যা 240 থেকে 450 বাদ দিয়ে দাও, অথবা আমরা অপর সংখ্যাটা বের করে নিই। অপর সংখ্যা ইকুয়াল টু, এটা ছিল 7 ইন্টু 450 বাই, এটা হবে, সরি 9 না, এটা হবে 7, 8 প্লাস 7, মানে হচ্ছে 7 ইন্টু 450 বাই 15। 15কে 450 কাটলাম, 30, 3 7 21, মানে 210। দেখো এই পর্যন্ত প্রত্যেকের কাছে ক্লিয়ার? ভালো করে বোঝো, দুটো সংখ্যার অনুপাত এই 8:7 ছিল। তাহলে আমরা অনুপাতের এবার এখানে সমষ্টি বলছে, যখন সমষ্টি বলছে তখন আমরা 8:7 মানে আমরা কি লিখতে পারি, 8 প্লাস 7, মানে 15। তাহলে আমার মতে কি 15 ভাগ ইকুয়াল টু 450, 15 ভাগ ইকুয়াল টু যদি 450 হয়, তাহলে 1 ভাগ ইকুয়াল টু 30। দুটো সংখ্যার অনুপাত, একটা ছিল 8 ভাগ আর একটা ছিল 7। 1 ভাগ যদি 30 হয়, 8 ভাগ হবে 3 8 24, 240, আর 7 ভাগ হবে 3 7 21, 210। ক্লিয়ার? আশা করি সেকেন্ড অ্যাটেম্পটা প্রত্যেকে এক্সামের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে, এতে তোমার টাইম বাঁচবে। পরেরটা যাই। এই অঙ্কটাই একটু ঘুরিয়ে ফিরিয়ে কেমন আসবে, যদি বলে দুটি সংখ্যার অনুপাত ইকুয়াল টু a:b। ক্লিয়ার? দুটি সংখ্যার অনুপাত ইকুয়াল টু a:b এবং তাদের পার্থক্য, তাদের অন্তর বা পার্থক্য যে কোনো ভাষা ইউজ করতে পারে, অন্তর অথবা পার্থক্য x। ক্লিয়ার? তবে সংখ্যা দুটি কি কি? ধরো অঙ্কটা এটা এলো, তোমার অ্যাপ্রোচ কি হবে? তাহলে ফার্স্ট সংখ্যাটা কি হবে? এবার কি বলেছে, পার্থক্য বলেছে, মানে অন্তর মানে বিয়োগ, তাহলে কি হবে, নিচে এই দুটো হবে বিয়োগ, a মাইনাস বি। আর প্রথম সংখ্যাটা কি হবে, এক্স, সেকেন্ডটা কি হবে, নিচে হবে a মাইনাস বি,
আর দ্বিতীয় সংখ্যাটা কি হবে, বি আর এক্স বি এক্স। ক্লিয়ার? ধর আমি একটা অঙ্ক দিলাম, দুটি সংখ্যার অনুপাত ইকুয়াল টু 8:7। ওকে, তাদের পার্থক্য ইকুয়াল টু 30। সংখ্যা দুটো কি কি? দেখো ভালো করে একটা জিনিস বোঝো, যদি আমি রুল দিয়ে করতে চাই কি হবে, ফার্স্ট সংখ্যাটা হবে এ এক্স মানে কি 8 × 30 বাই এ মাইনাস বি মানে 8 - 7 মানে কি হলো 3 × 8 = 24, 240/1, নিচের একের দাম থাকে না বলে 240। আর দ্বিতীয় সংখ্যাটা কি হবে, দ্বিতীয় সংখ্যাটা হবে 7 × 30 বাই এ মাইনাস বি মানে কি হলো 1 ইকুয়াল টু কত, 210। এবার যদি আগের বারের অ্যাপ্রোচ আমরা এখানে অ্যাপ্লাই করি কি ঘটবে, যদি আগের বারের অ্যাপ্রোচ অ্যাপ্লাই করি, আগের বারে আদার্স যে পদ্ধতিটা বলে অ্যাপ্লাই করেছিলাম, হ্যাঁ 8 আর 7 মাইনাস কত 1, 1 ভাগ ইকুয়াল টু কত 30, 8 ভাগ ইকুয়াল টু কত হবে 3 × 8 = 24, 30 × 8 240, আর 7 ভাগ ইকুয়াল টু কত হবে 30 × 7 মানে 210। ক্লিয়ার? যদি এইভাবে অঙ্ক দেয় ঘুরিয়ে, একটু হালকা ঘুরিয়ে দেয়, পারবে সবাই বের করে অঙ্কটা করতে? এবার দেখ, যদি এমন অঙ্ক আসে ধর সাপোজ দিল x=y ও কি বলি আর একটা নেই, ধর p/q, এই দুটো মিশ্রণের অনুপাত সমান হলে এই দুটি মিশ্রণের অনুপাত সমান হলে মিশ্রণ দুটি মেশানোর পর নতুন মিশ্রণের অনুপাত হবে কি, ধরো এটা দিল যে একটা মিশ্রণ আছে x=y অনুপাতে, আর একটা মিশ্রণ আছে সেটা p/q অনুপাতে। এবার এই দুটো মিশ্রণ একসাথে মিশিয়ে দিলে নতুন যে মিশ্রণ হবে সেই মিশ্রণের অনুপাতটা কি হবে। ভালো করে ব্যাপারটা মনে রাখবি, যখনই মিশিয়ে দিয়েছিস দুটো অনুপাত তখন কি হবে, ধর মিশ্রণের অনুপাত সমান মানে প্রথমটা ধর ওয়াটার আছে আর পরেরটা ধর মিল্ক আছে, দুধ আছে, তাহলে এটাও প্রথমে ওয়াটার থাকবে আর পরে থাকবে মিল্ক। এবার তোকে কি যে জিজ্ঞেস করেছে নতুন মিশ্রণে ওয়াটার আর মিল্কের অনুপাত কত, ক্লিয়ার? তুই কি বলবি, ওয়াটারের সঙ্গে ওয়াটার যোগ হবে আর মিল্কের সাথে মিল্ক যোগ হবে। ক্লিয়ার? যখন ওয়াটারের সাথে ওয়াটার যোগ হবে তার মানে যোগ হবে এক্স এর সাথে পি, আর কি যোগ হবে ওয়াই এর সাথে কিউ। ক্লিয়ার? যখন নতুন মিশ্রণ ওয়াটারের সঙ্গে ওয়াটার যোগ হবে আর মিল্কের সঙ্গে মিল্ক যোগ হবে। কি, ধরো একটা অঙ্ক আমি নিই, ধরো 1:2 ও 2:3
অনুপাত দুটি মেশানোর পর নতুন অনুপাত কি হবে? আমরা কি বলবো উত্তর? আমরা এর উত্তর বলবো প্রথমটার সঙ্গে প্রথমটা আর দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা, মানে 1 + 2 = 2 + 3 = 3:5। এটাই হবে আনসার। প্রত্যেকের ক্লিয়ার এই পর্যন্ত? তোমরা বলতে পারো থলে বা মুদ্রা, যেটা খুশি। ওকে, মুদ্রা বা থলির অঙ্ক, এটা আদিমকাল থেকে ইম্পর্টেন্ট হিসাবে ধরে নেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, দেখো এটা 3 টাইপসের অঙ্ক হয়। নাম্বার 1 টাইপ, নাম্বার 2, নাম্বার 3। আমি চেষ্টা করছি প্রত্যেকটা টাইপ একই সাথে রাখা, যাতে একটার থেকে আর একটা টাইপের পার্থক্য কোন জায়গায় হয় ধরতে পারো। তাই সূত্রগুলো বা টাইপসগুলো আমি একটা ফর্মুলা দিয়েও বোঝাচ্ছি, একটা ফর্মুলা ছাড়াও বোঝাচ্ছি, যার যেটা বুঝে নিতে সুবিধা হয় সে সেটাতে যাবে। ভালো করে বুঝো। প্রথমটা, যদি সমসংখ্যক মুদ্রা হয়, প্রত্যেকটা ওয়ার্ডের মানে আছে, হ্যাঁ, যদি সমসংখ্যক মুদ্রা হয় তবে প্রত্যেক মুদ্রার সংখ্যা ইকুয়াল টু 2 নম্বর। আচ্ছা, আগে আমি কনসেপ্টটা ক্লিয়ার করি। তাহলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কি হবে? মোট যত টাকা বলে দেওয়া হবে, মোট টাকা, আমি উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি, একটু অপেক্ষা করো, বাই মুদ্রাগুলির মূল্য সমষ্টি, বাই মুদ্রাগুলির মূল্য সমষ্টি। ভালো করে বুঝো। যদি বলে মোট মুদ্রা সংখ্যা, মোট মুদ্রা সংখ্যা তখন কি ফর্মুলা হবে? তখন ফর্মুলা হবে মোট টাকা বাই মুদ্রাগুলির মূল্য সমষ্টি ইনটু অনুপাত সমষ্টি। আর 3 নম্বর কোশ্চেন, যদি জিজ্ঞেস করে সেম চ্যাপ্টার, মোট মূল্যর কথা, যে মোট মূল্য কত, উত্তর হবে মুদ্রা সংখ্যা বাই অনুপাতের সমষ্টি হ্যাঁ মূল্য, অনুপাতের সমষ্টি ইনটু মুদ্রার মূল্য। পরীক্ষার হলে এই তিনটের মধ্যে যে কোনো একটা জিজ্ঞেস করবে।
ধরো প্রথম আমি কোশ্চেনটা লিখছি, ভালো করে কোশ্চেনটা পড়বে। একটি বাক্সে ৳1, 50 পয়সা ও 25 পয়সা আছে। দাঁড়ি বাক্সে মোট 35 টাকা থাকলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত? প্রত্যেক মুদ্রার সংখ্যা কত? অঙ্কটা একবার পড়ো, তাহলে বুঝতে পারবে আমি অঙ্কটা কি বলতে চেয়েছি। দেখো অঙ্কটা বলেছে প্রত্যেক মুদ্রা সংখ্যা কত। অঙ্কটা যদি পড়ো, আমি একটা ওয়ার্ড এখানে লিখিনি, সেটা হচ্ছে সমসংখ্যক। এই কথাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সমসংখ্যক কথার অর্থ কি? 1 টাকার কয়েন যদি 10টা থাকে, 50 পয়সার কয়েনও 10 পিস, 25 পয়সার কয়েনও 10 পিস। ক্লিয়ার? এই কারণে হচ্ছে সমসংখ্যক। এবার তোকে আমি জিজ্ঞেস করলাম প্রত্যেক মুদ্রার সংখ্যা কত, মানে কি 1 টাকার সংখ্যা কটা, 50 পয়সার সংখ্যা কটা, 25 পয়সা, মানে একটা উত্তর বের করলে প্রত্যেকটা ঠিক ততটা পরিমাণই আছে। যখন প্রত্যেক মুদ্রার সংখ্যা জিজ্ঞেস করবে আর যখন তোকে বলে দেবে সমসংখ্যক মুদ্রা আছে, মানে যখন তোকে পরীক্ষার হলে বলে দেবে সমসংখ্যক কথাটা, তখন তোর অ্যাপ্রোচ হবে কি, মোট টাকাকে মূল্য সমষ্টি দিয়ে ভাগ করবি। প্রশ্ন হচ্ছে মোট টাকা কত? তুই দেখে নিলি মোট টাকা হচ্ছে 35 টাকা। ভালো করে একটা জিনিস বুঝ, যদি টাকা দিয়ে অঙ্ক করিস তা তোর প্রতিটা ফিগার টাকাতেই রাখতে হবে, আর যদি পয়সা দিয়ে অঙ্ক করিস তো প্রতিটা ফিগার পয়সাতেই আনতে হবে। এই জিনিসটা মাথায় রাখবি। তাহলে মোট টাকা কত? 35। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম মোট টাকা বাই মুদ্রাগুলির মূল্য সমষ্টি। তাহলে মোট টাকা কত লিখলাম? 35। আর মূল্য সমষ্টি কত? প্রথমে কত বলেছিলাম? 1 টাকা, সেখানে কি লিখবো? 1 প্লাস পরেরটা কি বলবো? 50 পয়সা। তাহলে 50 পয়সাকে আমি কি লিখবো? 0.50। ক্লিয়ার? আর 25 পয়সা, 25 পয়সাকে কি লিখবো আমরা? 0.25। ক্লিয়ার? এবার এই অঙ্কটাকে যদি পয়সায় নিয়ে যাস তাহলে কি করবি? 35 টাকা মানে কি? 3500 পয়সা, দুটো শূন্য যোগ হবে। 1 টাকা মানে কি? 100 পয়সা। এদিকে 50 পয়সা, এদিকে কি হলো? 25 পয়সা। ক্লিয়ার? যেটা খুশি। আমরা এটা টাকার ফিগার দিয়েই অঙ্কটা করছি, সেখানে পয়েন্টের অ্যাপ্লাই হলো। 50 পয়সা মানে 0.50, 25 পয়সা মানে 0.25, 1.5 টাকা বললে 1.50। তাহলে কি হবে এখানে? এখানে হবে 35 ডিভাইডেড বাই 15025, তাহলে 1.75। ক্লিয়ার? এই পয়েন্ট উঠে উপরে যাবে 100। যদি 35 দিয়ে কাটি তাহলে আমার তাহলে কত হবে? 5 বার যাবে, আর 5 আর 100 হচ্ছে 20। তাহলে প্রত্যেক মুদ্রার সংখ্যাটা কত? আমি ভাবলাম উত্তর মিলবে না। প্রত্যেক মুদ্রার সংখ্যা কত? 20টি করে। ক্লিয়ার? তার মানে কি 20টি 1 টাকা থাকবে। উত্তর চেক করার জন্য করতে হলে করে নিতে পারো। 20টি 1 টাকা থাকবে। যদি 20টা 1 টাকা থাকে তাহলে 20 টাকা। 50 পয়সার কয়েন 20টা থাকবে, মানে 10 টাকা। তাহলে 20 আর 10 30 টাকা। আর 25 পয়সার কয়েন যদি 20টা থাকে তাহলে হয় কত? 4 5 20, 5 টাকা। তাহলে 30 আর 5 35। আর যদি তুমি এইভাবে পয়সার ফিগার দিয়ে করো, সেম আসবে উত্তর। 3500 ডিভাইডেড বাই 100
75। যখন 175কে 3500 দিয়ে ভাগ করবে তখন কত আসবে? 20। ক্লিয়ার? তুমি যেটা খুশি করতে পারো। ক্লিয়ার? এই ফর্মুলাটা কখন অ্যাপ্লাই করব? যদি বলে একটি বাক্সে সমসংখ্যক মুদ্রা আছে। প্রত্যেকের কাছে এটা ক্লিয়ার? তাহলে পরের টাইপসে যাই। এবার দেখো যদি অঙ্ক আসে এমন, সাপোজ একটি বাক্সে 1 টাকা 25 পয়সা, আগে 25 না, আগে 50 দিই, তাহলে রেশিওটা মিলে যাবে। 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা আছে বাক্সে। কোন অনুপাতে আছে এই টাকাটা? 1:2:4 অনুপাতে আছে, অনুপাত দেয়া। ওকে, এই অনুপাতে মোট 393 মানে 393 টাকা থাকলে কতগুলি মুদ্রা ছিল? কতগুলি মুদ্রা ছিল? দেখো আমার এখানে দেখো ডেটা বেশি দিয়েছে। কি বলেছিলাম? একটা বাক্সে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সার মুদ্রা আছে। কি অনুপাতে? 1:2:4 অনুপাতে। যখন 1:2:4 অনুপাতে মুদ্রা থাকবে তখন মোট টাকা থাকছে হচ্ছে 393 টাকা। তাহলে মোট 393 টাকা 1:2:4 অনুপাতে থাকে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা। আর তাহলে আমি কি বলেছিলাম? মোট মূল্য ভাগ মূল্য সমষ্টি ইন্টু অনুপাতের সমষ্টি, এটাই ফর্মুলা ছিল। দেখো না লিখছি না, আমি কি বলেছিলাম? যদি মুদ্রা সংখ্যা বের করে যদি অনুপাত দিয়ে দেয় তখন কি হয়? মোট টাকা বাই মূল্য সমষ্টি ইন্টু অনুপাত সমষ্টি। তাহলে এখানে দেখো আমি যদি এটাকে অ্যাপ্লাই করি তাহলে মোট টাকা কত? 393 বাই, এবার খেয়াল করো মূল্য সমষ্টি লেখার ক্ষেত্রে অনুপাত দেয়া থাকলে একটু সাবধান থাকবে। যখন বলছে 1:2:4 তখন তোমরা খেয়াল হবে যে 1 রিপ্রেজেন্ট করে, 1 প্রকাশ করে 1 টাকাকে, 2 প্রকাশ করে 50 পয়সাকে, আর 4 প্রকাশ করে হচ্ছে 25 পয়সাকে। সেই কারণে আমি কি করেছিলাম 25 লিখেও 50 করেছি, কারণ রেশিওতে মেলাতে হবে। তার মানে কি, যদি একটা 1 টাকার কয়েন থাকে, দুটো থাকবে 50 পয়সা আর 4টে থাকবে 25 পয়সা। ক্লিয়ার? এই অনুপাতে টাকাটা থাকে। তাহলে ঘটনাটা কি ঘটবে? তাহলে ঘটনাটা ঘটবে মূল্য সমষ্টি লেখার ক্ষেত্রে 1 টাকার কয়েন, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1। ক্লিয়ার? 1 টাকার কয়েন একটা, প্লাস 50 পয়সার কয়েন কটা? দুটো, তাহলে 0.50 ইন্টু 2 প্লাস 25 পয়সার কয়েন কটা? 4টে, 0.25 ইন্টু কত? 4 ইন্টু আমি কি বলেছিলাম? অনুপাতের সমষ্টি। অনুপাতের সমষ্টি কত? অনুপাতের সমষ্টি ছিল 1, 2 আর 4, মানে সমষ্টি মানে যোগ 1 প্লাস 2 প্লাস 4। তাহলে এদের যদি আমি ফার্দার ক্যালকুলেশন করি, এদের যদি আমি আরো ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো? ওপরে পাবো 393, নিচে পাবো 1 ইন্টু 1 ইকুয়াল টু 1। যদি 50 পয়সাকে 2 দিয়ে গুণ করি তাহলে কি হবে? 50 দুগুণে 100 মানে 1 টাকা। অনেকে বলতে পারি কেন আমি 1 লিখলাম?
কেন আমি 1 লিখলাম ভালো করে ব্যাপারটা বুঝে নে, একদম টাকায় রয়েছে তাই। কেন আমি 1 লিখলাম? 50 ইন্টু 2 কত হলো? 100। কটা ঘর আগে দশমিক আছে? দুটো ঘর, তাহলে এরও দুটো ঘর আগে দশমিক। যখন দুটো ঘর আগে দশমিক দেবো তাহলে দশমিকের পরে শূন্যের দাম নেই, সেই কারণে হয়ে গেল কি শুধু 1 প্লাস 25 ইন্টু 4, 4 25 কত হয়? 100। কটা ঘর আগে দশমিক? দুটো ঘর, সে কারণে এখানে দশমিক বসাবো আর দশমিকের পরে শূন্যের দাম নেই। ক্লিয়ার? ইন্টু 1 প্লাস 2 প্লাস 4, হ্যাঁ হ্যাঁ এটা প্লাস হবে। যখন বলছে 1 প্লাস 2 প্লাস 4 তাহলে কত হলো? 7। তাহলে কি পাচ্ছি ক্যালকুলেশন করে? উপরে থাকছে 393 আর নিচে থাকছে অনলি 3 ইন্টু 7। যখন আমরা 393 কে 3 দিয়ে কাটছি, 3 1 যা 3, 3 3 যা 9, 3 1 যা 3, তাহলে কত থাকছে? 7 1 যা 7, 3 7 যা 21 এর 1, হাতে থাকে 2, 7 1 যা 7 আর 2 নেই 9, 9 1 7। তাহলে মোট মুদ্রার সংখ্যা কত? 917টি। ক্লিয়ার? 100টা আমি এই কারণে বললাম যে আমি যদি ডিরেক্টলি লিখতাম যদি 50 ইন্টু 2 ইকুয়াল টু 1 টাকা, তাহলে তো অনেকের বুঝতে অসুবিধা হলো। কেন 1 এলো সেটাই আমি বোঝালাম। 50 ইন্টু 2 যদি আমরা রাফে 0.50 একে 2 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 2 দিয়ে শূন্যকে 0, 5 দুখানি 10-এর 0, হাতে থাকে 1, 2 0 0 1 বসে যায়। এবার পয়েন্ট হচ্ছে যেহেতু দু ঘর আগে দশমিক, এখানেও দু ঘর আগে দশমিক দেবো আর দশমিকের পরে শূন্যের দাম নেই, তাহলে যদি 0.50 কে 2 দিয়ে গুণ করা হয় তাহলে কি আসে? গুণফল 1 আসে। ক্লিয়ার? কথাটা কি বোঝালাম এবার? কোশ্চেন যদি আরো টাফ করে তোমাকে জিজ্ঞেস করবে এই সেম কোশ্চেন দিয়ে যে 1 টাকার মুদ্রার সংখ্যা কত? পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কত? আর 25 পয়সার মুদ্রার সংখ্যা কত? ক্লিয়ার? ওই যদি সেম কোশ্চেন দিয়ে জিজ্ঞেস করতে পারে যে 1 টাকার সংখ্যা কত, 50 পয়সার সংখ্যা কত আর 25 পয়সার সংখ্যা কত, জিজ্ঞেস করতে পারে, ওটা সেই রেশিওর অনুপাতে ভাগ করে নেবে। পরবর্তীতে কোশ্চেন এলে আমরা নিশ্চয়ই ওখান থেকে সলভ করব। দেখো পরের কোশ্চেন দেখো, ধরো একটা কোশ্চেন আরো দিল তোমার, কি দিল? সাপোজ আর একটা থার্ড টাইপ কোশ্চেন কি দিয়েছিলাম আমরা? তৃতীয় টাইপটা কোশ্চেন কি রেখেছিলাম আমরা? ধরো একটা কোশ্চেন আমি দিই এরকম যে একটি বাক্সে 384টা সাপোজ 384টি মুদ্রা আছে। ধরি সেম অ্যাজ আমি করে দিই 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা, মানে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা মুদ্রা আছে। এদের সংখ্যার অনুপাত 2:3:7। ক্লিয়ার? এই অনুপাতে আছে। আমার প্রশ্ন হচ্ছে বাক্সের মুদ্রাগুলির মোট মূল্য কত? বাক্সের মুদ্রাগুলির মোট মূল্য কত? ধর সাপোজ এই কোশ্চেনটা তোকে দিয়েছে, যখন এই মোট মূল্য জিজ্ঞেস করবে এবং রেশিও তোকে অনুপাত যখন বলে দেবে তখন কি বলবো? আমি বারবার বলেছি প্রথমে কি হবে, আগের বার লিখছিলাম কি মোট মুদ্রা,
এই আগের বার লিখছিলাম মোট টাকা, এবার লিখবো কি মুদ্রা সংখ্যা। ওকে, মুদ্রা সংখ্যা, মোট কটা মুদ্রা আছে? 384। সূত্র কি ছিল? মুদ্রা সংখ্যা বাই অনুপাতের সমষ্টি আর মুদ্রার মূল্য। ওকে, মুদ্রার সংখ্যা কত? 384। এবার অনুপাতের সমষ্টি কত? 2:3:7, মানে 2 + 3 + 7 ইন্টু মুদ্রার মূল্য। মুদ্রার মূল্য কত? এখানে মুদ্রা কি 1 টাকা আছে, 25 পয়সা, 50 পয়সা আছে আর 50 পয়সা আছে, মানে এদের মুদ্রার মূল্যও সেই অনুপাতেই হবে যেটা আমি আগের বার বললাম। কি, যখন 1 টাকার মুদ্রা, আবার বলি, 2 কাকে রিপ্রেজেন্ট করছে? 1 টাকাকে। 3 কাকে রিপ্রেজেন্ট করছে? 50 পয়সাকে। 7 কাকে রিপ্রেজেন্ট করছে? 25 পয়সাকে। তাহলে 1 টাকা ইন্টু 2 প্লাস 50 পয়সা, মানে 0.50 ইন্টু 3 প্লাস 7 25 পয়সা, 0.25 ইন্টু 7। এটা গেল মুদ্রাগুলির মূল্য সমষ্টি। কি হবে এবার? 384 ডিভাইডেড বাই 7 আর 3 10 আর 2 12 ইন্টু 2 একে 2 প্লাস 3 50 150, একটা দুটো ঘর আগে দশমিক, মানে 1.50 প্লাস 7 25 175, কটা ঘর আগে দশমিক? দুটো ঘর আগে দশমিক, মানে 1.75। ওকে, কি লিখবে এবার? 384 বাই 12 ইন্টু, ভালো করে বোঝো, 2 টাকা, আগে এই ক্যালকুলেশনটা করো, 2 টাকা আর 1 টাকা 3 টাকা আর 1 টাকা 4 টাকা, আর এখানে 50 পয়সা আর 75 পয়সা, 1 টাকা 25 পয়সা, তাহলে 4 টাকা আর 1 টাকা 25 পয়সা, মানে 5 টাকা 25 পয়সা। যদি এদের ক্যালকুলেশন করো, তোমরা রাফেও করতে পারো, 2.00, 1.50, 1.75। অনেকে কি করে, এই 2টা বাহাদিকে ফেলে দেয়, ফলে তাদের উত্তর ঠিক আসে না। 5 7 5 12 2, হাতে থাকে 1, 2 2 4 আর 1 5, এই কারণে লিখলাম আমি কি 5.25। এবার কি করবে? পয়েন্ট তুলে দাও, নিচে 100। এবার দেখো ভালো করে, 12 দিয়ে 384-কে আমি কাটছি, 3 12 36, 2 24, 3 দুখানি 24, এই সরি 12 দুখানি 24। যদি ক্যালকুলেশন করি আমার উত্তর কি আসছে? 32 দিয়ে 525-কে যদি গুণ করা হয় কি, কত আসছে? 168, আই থিঙ্ক 16800 বাই 100 ইকুয়াল টু 168। তাহলে কত হলো উত্তর? 168 টাকা। ক্লিয়ার? প্রত্যেকের এই পর্যন্ত ক্লিয়ার, বোঝা গেছে এটা? যদি বলে, যদি তোমার একটা বলে x লিটার মিশ্রণে দুধ ইস্টু জল ইকুয়াল টু, কি বলি, a ইস্টু বি হলে দুধ কত আর জল কত? কি হয়? দুধ হয়, বারবার একটা জিনিস মনে করবে, এটা ছোটবেলারই জিনিস, এর সঙ্গে কি গুণ করব? এক্স। কি হয়ে গেল? এক্স, আর নিচে দুটো যোগ হবে। আর জল কি হবে? বিএক্স বাই এ প্লাস বি। সে কারণে আগের সূত্র ছিল, সে কারণে আর করাইনি। এর কি একটা স্যাম্পল দিয়ে বুঝিয়ে দেবো, না এটাই বুঝতে পেরেছিস? দেখো, বললো
70 লিটার মিশ্রণে দুধ ও জল 5:7 হলে দুধ কতটা আছে আর জল কতটা আছে? তোমরা সূত্র ছাড়াও করতে পারো, সূত্র দিয়ে আগে বলি। দুধ আছে কি ax, ax মানে কত 5 ইন্টু 70, 5 ইন্টু 70 ডিভাইডেড বাই 5 আর 7, 5 আর 7, 5:14 করো, নাহলে কাটাকুটিতে অসুবিধা হয়ে যায়। এটা রেশিওটা লেখো, 7:14 আসছে না, দাঁড়াও একটা রেশিও এমন দিই, ধরো আমি রেশিওটা নিলাম 8:6, ক্লিয়ার? 8:6, 8:6 হয় না রেশিও, 4:3 হয়ে যায়। 8:6 লাগবে না, 4:3 অনুপাতে নাও। তাহলে দুধ কতটা? তাহলে কি হবে 4 ইন্টু 70 মানে a ইন্টু এক্স বাই a প্লাস বি, তাহলে 3 প্লাস 4 কি হলো 7, তাহলে 7 ইন্টু 10 কি হলো 70, তাহলে 4 10 কত হলো 40। আর জল কি হবে 3 ইন্টু 70 বাই 4 আর 3 7, 7 10 70, 3 10 কি হলো 30। ক্লিয়ার? তোমরা ডিরেক্টলিও চাইলে করতে পারতে, 4 আর 3 7, 7 ইকুয়াল টু কত 70, তাহলে 1 ইকুয়াল টু কত 10, তাহলে 1 ইকুয়াল টু যদি 10 হয় তাহলে দুধ ছিল 4, 1 ইকুয়াল টু যদি 10 হয় তাহলে 4 ইকুয়াল টু কত 40, তাহলে দুধ হয়ে গেল কতটা 40। আর 3, 1 ইকুয়াল টু যদি 10 হয় 3 ইকুয়াল টু কত 30, সেখানে জল ইকুয়াল টু কত হয়ে গেল 30। এভাবেও তোমরা করতে পারো। ক্লিয়ার? পরে যেটা সূত্র ছাড়া, অলওয়েজ সূত্র ছাড়া নিয়ম সবসময় তোমাদের তাড়াতাড়ি হবে। সূত্রটা এই কারণে, যারা সূত্র ছাড়া বুঝতে পারছো না তারা বুঝে নিতে পারবে অ্যাকচুয়ালি। ওকে, এবার দেখো আর একটা জিনিস, যদি তোমাদের কোশ্চেন আসে এমন a:b ইকুয়াল টু 1:2, b:c ইকুয়াল টু 3:4 হয়, তবে a:b:c ইকুয়াল টু কত? এটা দুটো প্রসেস, আগের দিন করেছিলাম, একটা হচ্ছে ট্রিকি আর একটা হচ্ছে বেসিক। প্রথমে আমরা বেসিকটা শিখি, তাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। কি a:b ইকুয়াল টু কি বললাম 1:2, b:c মানে বির নিচে বি লিখবো আর তারপরে সি লিখবো, b:c ইকুয়াল টু কি লিখবো 3:4, তাহলে বির ভ্যালুটা কি এখানে 2 ছিল, তাহলে এখানে যে 3:4, 3 কার ভ্যালু 3b এর ভ্যালু, ঠিক তাহলে 2 এর নিচে 3 ইন্টু 4। প্রশ্ন হচ্ছে উভয়ের মধ্যে কি কমন? উভয়ের মধ্যে বি কমন। ক্লিয়ার? সেখানে আমরা বি কে সমান করব, সে কারণে এই 3টা নিয়ে ওপরে গুণ করব আর এই 2টা নিয়ে নিচে গুণ করব। তাহলে যাকে একটা দিয়ে গুণ করব, আমি শেখালাম প্রথমে আজকে অনুপাত চ্যাপ্টারে, যাকে যা দিয়ে গুণ করবে অপরটাকেও তাই দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 কে যদি 3 দিয়ে গুণ করো তাহলে 1 কেও করতে হবে 3 দিয়ে গুণ, আর 3 কে যদি 2 দিয়ে গুণ করো একেও করতে হবে 2 দিয়ে গুণ। তাহলে এখানে তুমি কি পাচ্ছ? এখানে তুমি পাচ্ছ 3:6, আর এখানে তুমি কি পাচ্ছ 6:8। তার মানে তোমার a:b:c কত পাচ্ছ? a:b:c কত পাচ্ছ? 3:6:8।
ক্লিয়ার? আর একটা ট্রিকি অ্যাপ্রোচ কি? ট্রিকি অ্যাপ্রোচটা হলো এই, A:B ইকুয়াল টু, হ্যাঁ, 1:2 আর B:C ইকুয়াল টু 3:4 যদি হয়, তাহলে A:B:C ইকুয়াল টু কত? বাংলা মনে রাখবে। তাহলে কি হবে? A আর B গুণ করব, মানে 3 আর 1 গুণ করব, কি হবে? 3। B আর B গুণ করব, মানে 3 আর 2 গুণ করব, কি হবে? 6। আর B আর C ওপর আর নিচে, তাহলে 2 গুণ 4 কি হবে? 8। এই দুটো ক্লিয়ার? এটা ক্লিয়ার কি? তাহলে আমরা এগোতে পারি সামনে। বেসিকটা হলো এই যে তোমাকে অলওয়েজ বি লেভেল করতে হবে, কারণ উভয়ের মধ্যে বি কমন। যখন উভয়ের মধ্যে বি কমন, তাহলে তোমাকে যখন বি মেলাতে হবে, তখন তোমাকে কি করবে? আমাকে কি করতে হবে? 2 এবং 3-এর লসাগু করতে হবে। 2 এবং 3-এর লসাগু করতে হবে। যখন 2 এবং 3-এর তুমি লসাগু করবে, যেহেতু পরস্পর মৌলিক সংখ্যা, তাই এদের লসাগু হবে এদের গুণফল। তাই 2 এবং 3-এর যখন তুমি গুণ করবে, তখন তোমার গুণফল আসবে হচ্ছে 6। যখন তোমার গুণফল আসবে 6, তাহলে তোমাকে তখন বলতে হবে 2কে কত দিয়ে গুণ করলে আসবে 6? তুমি বলছো 3 দিয়ে। আর 3কে কত দিয়ে গুণ করলে আসবে 6? তুমি বলছো 2 দিয়ে। সে কারণে আমি বললাম যে তুমি নিচেরটা উপরে দিয়ে গুণ করবে আর উপরেরটা নিচে দিয়ে গুণ করবে, একই কেস হবে। এবার আমি কি শিখিয়েছিলাম যে 1:2 কে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি 2:4 হিসাবে, আমরা লিখতে পারি 3:6 হিসাবেও। কেন? কারণ 1কে 2 দিয়ে গুণ করলে আমরা 2 পাচ্ছি, আবার 1কে 3 দিয়ে গুণ করলে আমরা 3 পাচ্ছি। যখন 1কে একবার আমি ডবল করলাম, এখানেও 2কেও ডবল করতে হবে। ঠিক তেমনি এখানে যখন 2কে তুমি 3 দিয়ে গুণ করলে, ঠিক তেমনি তোমাকে 1কেও 3 দিয়ে গুণ করতে হবে, কারণ এটাই তুমি রুল। যখন এখানে 1কে 3 দিয়ে গুণ করেছো 3, ঠিক তেমনি এখানে 2কেও 3 দিয়ে গুণ করতে হবে, তবেই তোমার রেশিও ঠিক আসবে, নাহলে একটা বেশি একটা কম আসবে। ঠিক তেমনি নিচেরটা যখন 3কে 2 দিয়ে গুণ করেছো, ঠিক তেমনি 4কেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি আসলো এখানে? 3 ইন্টু 1 3, 2 ইন্টু 3 6, 3 ইন্টু 2 6, আর 4 ইন্টু 2 8। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি কি, এখানে আসছে এর মান 3 আর বি এর মান উভয়ের ক্ষেত্রেই সেম, কি 6। সেই জন্য দুটো 6-এর বদলে আমরা নিলাম একটা 6, আর সি এর মান কি পড়ে রয়েছে? 8। ক্লিয়ার? এবার দেখো, যদি এবার দেখো আমরা আরেকটু অঙ্কটা লেন্দি করি আর আরেকটু অঙ্কটা হার্ড করি। যদি পরিস্থিতি এমন হয়, ধরো তোমাকে বললো A:B equal to 1:2, B:C equal to 3:4, আর C:D equal to 5:6। তখন তোমার কি হবে? যদি তুমি বেসিক দিয়ে করতে চাও, অনেক লম্বা হয়ে যাবে, আবার এদিকে তোমার দয়ের কাজও চলবে না। ওকে, এমতো সময় তোমার যদি H2D বের করতে দেয়, তোমার কিন্তু ভীষণ ইজি। কিন্তু যদি তোমায় বলে A:B:C:D ইকুয়াল টু কত? ক্লিয়ার? যদি বলে H2D ইকুয়াল টু কত, তুমি কি করবে? আর যদি জিজ্ঞেস করে A:D ইকুয়াল টু কত, আমি আগেই শিখিয়েছিলাম, যদি তোমায় জিজ্ঞেস করে H2D ইকুয়াল টু কত, তুমি কি করবে? এই দিকের গুলো গুণ করবে। কত হলো? 3 × 3, 3 × 5 15, 15:D লাস্টের সিরিজটা গুণ করবে, 4 দুখানে 8, 6টা 48। তাহলে এর উত্তর হবে 15:48। দুটোকেই 3 দিয়ে ভাগ করা যায়, সে কারণে আমি করবো 3 × 5 15, 3 × 16 48, 5:16 আনসার। ক্লিয়ার? যদি H2B, B:C, C:D দিয়ে জিজ্ঞেস করে প্রথমটা আর শেষেরটা, তাহলে কি করবো? আমরা এক সাইডের গুণফল বের করবো, আর একটা সাইডের গুণফল বের করবো, সেটাই হবে এর আনসার। কিন্তু হ্যাঁ, বলো।
এবার যদি তোমায় এটা না জিজ্ঞেস করে, তোমায় জিজ্ঞেস করে A:B:C:D, তখন তোমার কি হবে, সম্পূর্ণ ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে। কি হবে, A ইকুয়াল টু আমরা কি পেলাম, A ইকুয়াল টু পেলাম আমরা 1:3:5, মানে 1:3:5। এখানেও তাই, এর ভ্যালু হবে 1:3:5। ক্লিয়ার, এর মান বেরিয়ে এলো ইস্টু। এবার দেখো বি এর মান কি করব। এবার বি এর মান বের করার সময়, আমরা কি করব, এটাকে বাদ দেবো। কাকে বাদ দেবো, এ। তাহলে এ যদি বাদ দিই, এবার কে পড়ে থাকবে, 2, 3 আর 5। ক্লিয়ার, কে পড়ে থাকবে, 2, 3 আর 5। তাহলে কি লিখবো আমি, 2:3:5। এটা কার মান গেল, বি এর মান। এবার দেখো সি এর মান, যখন সি এর মান বের করব, তখন আমাকে কি করব, কার মান বাদ যাবে সি এর মান বের করার সময়। আচ্ছা আগে বলো প্রত্যেকে বি এর মান ক্লিয়ার, বি এর মান কিভাবে আমরা বের করলাম, বলো কোনটা বলো। আমি বললাম যে তোমায় যখন এর মান বের করতে বলবে, তখন তুমি কি করবে, প্রত্যেকের সোজা গুণ করে দেবে। তাই তো করেছিলাম আমরা না, 1:3:5, 1:3:5। এটা কার মান বের করলাম আমরা, এর মান। ক্লিয়ার, বি এর মান যখন বের করব, তখন তো আর এ কে লাগছে না, লাগছে কি, এর মান তো বেরিয়ে গেছে, তাই জন্য আমরা কি করব, এর যে ভ্যালু সেটা কি ছিল, 1। এবার আমরা একটাকে নেব না, তাহলে শুরু হবে কাকে দিয়ে, 2 দিয়ে, 2:3:5। ক্লিয়ার, 2:3:5। ক্লিয়ার কথাটা কি বললাম। এবার যখন সি এর মান বের করব, ভালো করে বোঝো, এবার যখন সি এর মান বের করব, তখন কার মান বাদ দেবো, বি এর মান বাদ দেবো আর এর মান বাদ দেবো। এদের দুটো কি লাগছে তখন, আর আমার এ বেরিয়ে গেল আর বি বেরিয়ে গেল, এবার তো সি বের করব। সি এর মান যখন বের করব, তখন এ আর বি তো লাগছে না, তাহলে আমরা কাকে কাকে বাদ দেবো, 1 বাদ দেবো, 2 বাদ দেবো আর 3 বাদ দেবো, কারণ এদের তিনটেই তো মিলে রয়েছে এ আর বি, তাই নয় কি। এবার আমরা কাকে নেব, 4 নেব, 5 নেব আর কি নেব, 6 নেব। তাহলে কি হবে, 4:5:6। ক্লিয়ার, এটা কার মান বেরোলো, এটা মান বেরোলো হচ্ছে সি। ক্লিয়ার, এটা মান বেরোলো কি, সি। আর ডি এর মান কি, আমি কি শিখিয়েছিলাম, ডি এর মান এটা লম্বালম্বি নিচে নামিয়ে চলে আসো, এই দিকেরটা কি হবে, 2:4:6। তাহলে কি আনসার আসলো এখানে, 3:5=15, 3×2=6, 5×6=30, 4×5=20, 6×2=12, 120, 4×5=20, সরি 4×2=8, 6×8=48। এটাকে আরো ছোট করা যায় সম্ভবত, 3 দিয়ে যায়, 3×5=15, 3×10=30, 3×40=120 আর 3×16=48। এটাই আনসার। যারা বুঝতে পারোনি তাদের জন্য আবার একবার রিপিট করি, এর মান কি, যখন এর মান বের করবে তখন কি করবে, লম্বালম্বি প্রত্যেককে গুণ করবে, কারণ এখানে আমি শিখিয়েছিলাম এর মান বের করা কি হয়, বাহাতের সিরিজটা সোজা 7টা গুণ করে নিচে নামো। যখন বি এর মান বের করবে তখন কি করবে, এটা বাদ দেবে। যখন এ বাদ দিচ্ছে তখন কি পড়ে রয়েছে, 2, 3 আর 5, তাই 2, 3 আর 5। এবার যখন সি এর মান বের করছো, তখন কার মান বাদ দেবে, এ আর বি। এ তো বাদ দিলে, আর বি এর মান কি আছে, এখানে 2 বি কে রিপ্রেজেন্ট করছে, আবার এখানে 3ও বি রিপ্রেজেন্ট করছে। তাহলে পড়ে রয়েছে কি, এই তিনটের সংখ্যা 4, 5 আর 6। তাহলে সি বের করার সময় 4, 5 আর 6। এবার কি পড়ে রয়েছে, ডি। আর ডি বের করার সময় আমি কি বলেছি, লম্বালম্বি করে নেবে। ক্লিয়ার, এটা বুঝতে কারোর অসুবিধা আছে,
আর একটা আছে বেসিক, এটাই তো সবচেয়ে শর্টকাট। যাদের এটা একটা দিয়ে আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়ে যাবে। এটাই লাস্ট ছিল আমার বোঝানো। ধরো তোমাকে আমি একটা অঙ্ক দিই, সাপোজ A/B ইকুয়াল টু 5:4, B/C ইকুয়াল টু সাপোজ 4:5:4, 4 দিয়েছিলাম, এটা তাহলে দিই 3:2, আর C/D ইকুয়াল টু 2:1। এবার আমি তোমাকে জিজ্ঞেস করলাম A/B/C/D ইকুয়াল টু কত? তুমি কি উত্তর দেবে? তুমি উত্তর দেবে, ভালো করে বুঝো, তুমি কি উত্তর দেবে? এর মান 5, 3 আর 2 এদের গুণফল, 5 × 3 × 2, কেউ না বুঝলে জিজ্ঞেস করবে। বি এর মান কাকে বাদ দেবো? 5 কে বাদ দেবো, তাহলে কে পড়ে থাকবে? 4, 3 আর 2, 4 × 3 × 2। সি এর মান কাকে বাদ দেবো? বি বাদ যাবে, তাহলে বি কোথায় রয়েছে? এখানে একটা রয়েছে বি, আর কোথায় বি? এখানে একটা রয়েছে বি, তাহলে পড়ে রয়েছে কে? 2, 2 আর 1, তাহলে সি এর মান হচ্ছে 2 × 2 × 1। আর ডি এর মান আমি শিখিয়ে দিয়েছি, লম্বালম্বি করে নেবে, 4 × 2 × 1, 4 × 2 × 1। তাহলে কি আসলো? 3, 5, 15 দুখানি 30, 3 4 12 দুখানি 24, 2 দুখানি 4 1 4, আর 4 দুখানি 8, তাহলে হচ্ছে 15:12:2:4। আশা করি প্রত্যেকের এবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এর থেকে সহজ নিয়ম আমার কাছে নেই। দেখো আমরা 80 থেকে 90% এই ভিডিওতে কভার করে ফেলেছি। যদি 10% কোনো জায়গায় একটা দুটো জায়গা তোমাদের কোনো টাইপ বাদ থেকে থাকে আমি দেখবো, নেক্সট আর একটা পরের দিনের ক্লাসে শুরুতে আমি সেটা কভার আপ করে দেওয়ার চেষ্টা করবো। বাট রিজনিং তোমার রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত সমানুপাত খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে। যদি কারোর অনুপাত সমানুপাত ক্লিয়ার থাকে তাহলে তার কাছে প্রফিট লস, মিক্সচার অ্যালিগেশন মানে মিশ্রণ, ওটাও তার কাছে অনেক ইজি বলে লাগবে। যার কাছে এই চ্যাপ্টারটা কঠিন লাগবে তাদের কিন্তু ওই চ্যাপ্টার কঠিন লাগবে, কারণ আমি 90% অঙ্ক মিক্সচার অ্যালিগেশন আর রেশিও দিয়ে মেরে বেরিয়ে যাব, বেশি জিনিস অঙ্কের ভেতরে ঢোকাবো না। এখন এই চ্যাপ্টারটা খুব ভালো করে করবে। যাদের প্রবলেম আছে তারা একবার ছাড়া 10 বার ভিডিওটা দেখে নিয়ে কনসেপ্ট ক্লিয়ার করে নেবে। একবার ছাড়া 10 বার দেখো, কেন হচ্ছে না নিজেরা দেখো। প্রত্যেকটা অঙ্কে এখানে যেটা করিয়েছি সেটা নিজেরা রিভিশন দাও আর খাতায় নোট বানাও। শুধু একবার দেখে ছেড়ে দিলে হবে না, প্রতিটা অঙ্ক খাতায় নোট বানাতে হবে, কারণ এখানে আমরা কনসেপ্ট আলোচনা করছি। ওকে, খাতায় নোট বানাও। এনিওয়েজ, আজকের ক্লাসে এই পর্যন্তই। পরের দিন যে ক্লাসটা হবে আমরা নতুন চ্যাপ্টার নিয়ে শুরু করব।